আসসালামু আলাইকুম, আদাব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার একটি সংক্ষিপ্ত মনের ভাবে প্রকাশ করার চেষ্টা করব। আসলে প্রথমে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমি একটু তাড়া দিচ্ছি, যদিও এই অনুষ্ঠান 3টার সময় শুরু হওয়ার কথা ছিল এবং আমার ধারণা সঠিক 3টার সময় আমি উপস্থিত হয়েছি। বাট যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই সবসময় সেনাবাহিনীর মতো সময় ধরে করা যায় না, এটি বাস্তবতা। কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ, তাই আমাকে একটি বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই ফিরে যেতে হবে। আজকে বঙ্গবন্ধু পরিষদের এই যে আয়োজন, এটা সত্যিকার অর্থে আমাকে একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসাবে উজ্জীবিত করেছে। এর কারণ, রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের যাওয়া হয়, কিন্তু এত সুন্দরভাবে সুসংহত চিত্তে, সুসংগঠিতভাবে এই ময়মনসিংহ এলাকার শহরের তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেক শ্রেণীর মানুষ যে সমবেত হয়েছেন, এর জন্য সত্যিকার অর্থে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আন্তরিক অভিবাদন জানাতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সবাই জানি যে 1975 সালের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে যে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে, যে শোক, যেই দুঃখের সূচনা ঘটে, তাকে শক্তিতে রূপান্তরিত করা যেমন দরকার, সেই শক্তিকে খুঁজে পেতে হলে আমাদের তরুণ প্রজন্মের সামনে তার জীবনের কীর্তিগুলো তুলে ধরা দরকার। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে ছোট ছোট ঘটনা বলতেই পারি, কিন্তু যেহেতু আজকে সময় কম, আমি খুবই দর্শন নির্ভর, ডিপেন্ডিং অন ফিলসফি আমি কিছু কথা বলতে চাই এবং আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনারা শোনেন এবং বক্তব্যের পরে আমার যে কোনো ভুল ত্রুটিও থাকে আমি আপনাদের কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নিতেও প্রস্তুত। আমার একটি কন্যা সন্তান আছে, তার বয়স 6। সে ঢাকায় একটি স্কুলে পড়ে। আমি একদিন তাকে নিয়ে স্কুলে গেলাম, তার শিক্ষার্থী তার সামনে অনেকগুলো ছবি দিয়ে বলল যে তুমি কোন ছবিগুলো বেছে নিতে চাও। তা আমার কন্যা সন্তান লাগাইছে, মিছিল নিয়ে আসতে আপনাদের ঝগড়াঝাটি শেষ হয়েছে ভাই? হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে আলাপ করতে আসছেন, এখানে এসে ঝগড়া করতেছেন। অ্যামেজিং ব্যাপার। কি দেশ বানাই দিল আপনাদেরকে, কি সুযোগ, কি সম্ভাবনা, সেখানে কে মিছিল নিয়ে আগে আসতেছেন, কে পরে আসতেছেন, এটা নিয়ে ঝগড়া করতেছেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমার ছোট মেয়েটাকে কয়েকটা ছবি দাও। সে ওই ছবিগুলো থেকে একটা আইসক্রিমের ছবি বেছে নিল, একটা গহনার ছবি বেছে নিল, আর একটা প্রাসাদের ছবি বেছে নিল। তো তাকে তার শিক্ষিকা জিজ্ঞেস করলো যে আইসক্রিম কেন, গহনা কেন, আর প্রাসাদ কেন? তার উত্তরটা ছিল, আমি আইসক্রিম খেতে ভালোবাসি, গহনা পরতে ভালোবাসি, তাহলে আমাকে দেখতে সুন্দর লাগে, আর আমি মনে মনে নিজেকে রাজকন্যা মনে করি, তাই রাজকন্যার একটা প্রাসাদ প্রয়োজন। তা আমি তার বাবা, তার শিক্ষিকা আমাকেও বললেন আপনিও কয়েকটা ছবি বেছে নেন। তা আমি প্রথমে টাকার ছবি বেছে নিলাম, তারপরে গাড়ির ছবি বেছে নিলাম, তারপর একটা নীল আকাশ, সেখানে ফ্রিডম, মুক্তি কথাটা খচিত আছে, সেই ছবিটা বেছে নিলাম। তো তার শিক্ষিকা আমাকে জিজ্ঞাসা করলেন আপনি একটু বলুন এই 3টা ছবি কেন আপনি বেছে নিলেন? আমি বললাম যে দেখেন, আমার মেয়ের যতগুলো স্বপ্ন, আইসক্রিম, গহনা, প্রাসাদ, এর জন্য টাকার প্রয়োজন। আর
আমার মেয়ের যেখানে যেখানে যেতে ইচ্ছা করে তার জন্য একটা গাড়ি প্রয়োজন, কিন্তু আমার মেয়ের সাবলীল চিত্তে আইসক্রিম খাওয়া, নিরাপদে গহনা পরে ঘুরে বেড়ানো, তার নিজ যে গৃহ তাকে প্রাসাদ মনে করা, আমার অর্থ উপার্জন করা অথবা আমার বাহন চালনার জন্য আমার মুক্তি বড্ড প্রয়োজন। এই মুক্তি না থাকলে আমি যা হতে চাই, সে যা চায়, তা কোনোদিনও সম্ভব না। Freedom is such a gift that it allows you to be what you want to be and what you aspire to be. মুক্তি এমন এক উপহার যা আমাদেরকে শক্তি দেয় আমরা যা হতে চাই, যা স্বপ্ন দেখে বাস্তবায়ন। আজকের এই সভায় মুক্ত হওয়ার, মুক্তির প্রাসঙ্গিকতা হচ্ছে ওই জায়গায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজারো বছরের প্রাচীন ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি টেকনাফ থেকে তেতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন আমরা মুক্ত হতে পারি, আমরা মুক্ত হব। সমসাময়িক রাজনীতিতে টিআরের প্রচলন আছে, জিআরের প্রচলন আছে, কাবিখার প্রচলন আছে, গম, চাল, বৈদ্যুতিক খাম্বা, চাকরির হাতছানি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনদিন তার রাজনীতিতে গম, চাল, চাকরি বাকরির কোনো প্রতিশ্রুতি দেন নাই। তিনি বলেছিলেন আমি বাঙালি, আমরা বাঙালি, বাঙালির মা, বাঙালির বোন, বাঙালির বাবা, ভাই, আপনারা আমারে সমর্থন দেন, আপনারা আমারে বিশ্বাস দেন, যদি আপনাদের সন্তানকে আমার চেহারার মাঝে খুঁজে পান আমি কথা দিতে পারি আমি আপনাদেরকে স্বাধীনতা দিব, মুক্তি আনয়ন করে দিব। তিনি তার কথা রেখেছেন। আজ লাল সবুজের যে বাংলাদেশ, সে তারই উপহার। আমাদের এটা আমরা মাঝে মাঝে দ্বিজাতি তত্ত্ব নিয়ে কথা বলি। আমাদের পাঠ্যক্রমে এখনো অনেক নায়ক মহানায়ক সাজানো আছে। আমি কিছুদিন আগে সংস্কৃতি সচিব মহোদয়ের ওখানে একটা কাজে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, রাশেক আপনি কি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন জাতির জনক, তিনি কেন সর্বকালের সর্বসেরা বাঙালি? আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ আমি বলতে পারি, বিবরণ দিতে পারি, ব্যাখ্যা দিতে পারি, বাট আই এম নট প্রিসাইজ, আমাকে আরো চর্চা করতে হবে। আমি সেই জায়গা থেকে আমার নতুন প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা সকলে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির নাম শুনেছেন। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি একজন অশ্বারোহী যোদ্ধা ছিলেন, যিনি বাঙালি ছিলেন না। তিনি 17 জন অশ্বারোহী নিয়ে এই বঙ্গদেশ দখল করেছিলেন এবং তিনি একজন ভালো তলোয়ারবিদও ছিলেন। সমস্যা হচ্ছে আজকের দিনে আমার পিতৃভূমি রংপুর, আজকের দিনে কারো বাড়িতে আমি ছোটখাটো তলোয়ার দেখি না, কারো বাড়িতে আমি হাল বাওয়ানো গরু ছাড়া কোনো ঘোড়া দেখি না। এর মানে হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি আমাদেরকে শাসন করতে এসেছিলেন, শোষণ করতে এসেছিলেন। সুতরাং তার যে সক্ষমতাগুলো ছিল সেগুলো সাংস্কৃতিকভাবে কোনো অবস্থায় আমাদের কাছে আসেনি। শুধু তাই না, তিনি বাঙালি কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি। তিনি যখন এই বঙ্গদেশ দখল করতে আসলেন তখন এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ে তিনি আগুন জ্বালিয়ে দিলেন। এর কারণ কি? তিনি যদি বাঙালিকে গাবান করতে আসতেন, তিনি বাঙালির ভাগ্য যদি পরিবর্তন করতে আসতেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়কে তিনি সংরক্ষণ করতেন। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয় আচার্য বা নিবন্ধক হয়তো পরিবর্তিত হতে পারত, কিন্তু জ্বালিয়ে দেওয়ার প্রয়োজন পড়তো না। এই কথাটা কেন বলছি? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি আপনার আমার চোখে হিরো, কিন্তু দুঃখজনক হচ্ছে হিরো হওয়ার কোনো কারণ কিন্তু খুঁজে পাবে না। বাঙালির ক্ষমতায়নের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নাই। আবার নবাব সিরাজউদ্দৌলার কথা বলানো হয়। নবাব সিরাজউদ্দৌলার প্রশাসনিক ব্যবস্থায় কোথাও বাংলার স্থান ছিল না। তিনি কোনো বাঙালিকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি এবং কোন রকম প্রমাণ খুঁজে পাওয়া যাবে না যেখানে বাঙালির ভাগ্য পরিবর্তন, আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তনের জন্য তিনি নবাব হয়েছেন। পরবর্তীতে আরো অনেক বীর মানুষেরা এসেছেন
যারা ইংরেজদের সময় আন্দোলন করেছেন, বাঙালিকে মুক্ত করার চেষ্টা করেছেন। ইংরেজরা করেছেন আমাদের শাসন, হ্যাঁ বিশ্ববিদ্যালয় দিয়েছেন, কলেজ দিয়েছেন, কিন্তু আধুনিক দাস বানানোর জন্য। আর পাকিস্তানিদের তো কথাই বাদ দিলাম। এই কথাগুলো আমি এই জন্যে বলছি, হাজার বছর ধরে বাঙালির মুক্ত হওয়ার যে আকুতি, স্বশাসনে নিজেদেরকে শাসিত করার যে ইচ্ছা, নিজের আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন করার যে অদম্য স্পৃহা তাদেরকে কাজ করছে, একমাত্র 1920 সালের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেরেছিলেন 7ই মার্চ 1971 সালে টেকনাফ থেকে তেতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে একটি দিনে একটি কৃষক কুল, শ্রমিক কুল, মজুর কুল জনপদের মানুষকে একটি দিনে যোদ্ধা জাতিতে রূপান্তরিত করল। এবং সেই যোদ্ধা জাতি 1971 সালের 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর রক্তক্ষয়ী এক স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অসম্ভবকে করল সম্ভব। এই ধারণাগুলো ধারণ না করলে হয় কি, আমরা দল করতে পারবো, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমাদের জাতিসত্তার যে স্ফুরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন, অর্থাৎ একটা অসম্ভব শক্তিশালী জাতিসত্তায় আমরা উদ্ভাসিত হবো একদিন, এটা নিশ্চিত করা যাবে না। আর আরেকটা বড় কারণ বলে যেতে চাই, যেই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অনস্বীকার্য এবং জাতি গঠনের প্রক্রিয়া, যাকে আমরা বলি নেশন বিল্ডিং প্রসেস, সেই ক্ষেত্রে তিনি যে একটা অনন্য উদাহরণ। দেখেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় যে কোনো নেশন বিল্ডিং, যে কোনো জাতি গড়ার ক্ষেত্রে 4টি ব্যাপার বড্ড প্রয়োজনীয়। 1, সেলফ গভর্নেন্স, অর্থাৎ একটি জনপদে তারা নিজেদেরকে কিভাবে শাসন করবে এই ব্যাপারটা করতে হবে পরিষ্কার। 2, ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্টাল টুলস, অর্থাৎ একটি জনপদ তাদের বিভিন্ন উপপদগুলোকে কিভাবে শাসন করবে এই ধরনের একটা শাসনতন্ত্র দেওয়া দরকার। 3, কালচারাল মিক্স, অর্থাৎ একটি জনপদে বহু মতের বহু ধরনের মানুষ থাকতে পারে, তাদের স্বাচ্ছন্দ্যময় মিলন মিথস্ক্রিয়াটা নিশ্চিত করতে হবে। আর 4 নাম্বার, সর্বোপরি একটি জনপদের স্ফুরণ নিশ্চিত করতে গেলে, উন্নতি নিশ্চিত করতে গেলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা লাগে। এই 4টি পয়েন্ট আমি এই কারণে বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন দেশে আপনারা জানেন প্রতিটি জেলায় গভর্নর সিস্টেম প্রচলন করেছিলেন। তার মানে একটি জেলার নিজস্ব উন্নয়নের জন্য কি ধরনের কর্মপন্থা হওয়া উচিত, কি ধরনের প্রস্তাবনা থাকা উচিত, সেটা নিশ্চিত করার জন্য তিনি এই পন্থাটি উপহার দেন। সো প্রথম যে শর্ত, সেলফ গভর্নেন্স। হ্যাঁ, আপনি মুক্ত না, আপনি স্বায়ত্ত শাসিত না, আপনি স্বাধীন না, কিন্তু আপনি আপনার জনপদের উন্নতি নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন এবং আপনার কণ্ঠস্বর শোনা যাবে, তা গুরুত্বের সাথে নেওয়া হবে। 2 নাম্বার, গভর্নমেন্টাল টুলস, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মহাপরিকল্পনায় স্থানীয় সরকার পদ্ধতি থেকে শুরু করে পৌর পদ্ধতি, প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে সংস্কার এনেছিলেন। অর্থাৎ স্থানীয়ভাবে আপনি আপনার ভাগ্য কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই ব্যাপারগুলো সন্নিবেশিত ছিল। 3 নাম্বার, আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মূল মন্ত্র ধর্মনিরপেক্ষতা। আমরা ইসলাম ধর্মকে যদি রেফারেন্স হিসাবে নেই, তাহলে আমরা বলতে পারি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ যে যার ধর্ম যেভাবে ইচ্ছা পালন করবেন, কেউ কারো উপরে আগ্রাসী হবেন না। এটার মধ্যে আবার এই জিনিসটাও আছে যে আপনার যে সাংস্কৃতিক চর্চা তার সাথে আমার মিল না থাকতে পারে, কিন্তু সেখানেও বাধাহীনভাবে ভীতি ছাড়াই আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা করতে পারবো এবং একে অপরের উৎসব পার্বণে অংশগ্রহণ করতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মূল্যবোধেই বিশ্বাস করতেন। এবং চতুর্থত, সবচেয়ে বড় উদাহরণ, আমি জানি না ময়মনসিংহের জন্য এটা প্রাসঙ্গিক হবে কিনা, তাও আমার এটা বলা দরকার। আমি যখন ছাত্রলীগ করতাম, আমার বয়স 16 বছর ছিল। সেই সময়টা আমি 1993 সালের কথা বলছি। আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, তার সাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় দেখলাম বহু ফেরি পার। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যখন বাংলাদেশ স্বাধীন হলো এক কলমের খোঁচায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সব ফেরি উঠিয়ে দিয়ে সেতু করে দিতে পারতেন। তিনি জাপানে গেলেন যমুনা নদীর উপরে যমুনা ব্রিজের চুক্তি স্বাক্ষর করার জন্য। সেই ব্রিজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্য আনলেন না, তিনি আনলেন উত্তরবঙ্গের মানুষের জন্য, যেই ব্রিজের নাম আজকে হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ। এই উদাহরণটা এই কারণে দিচ্ছি, তিনি আপনকে যেমন আপন মনে করতেন, পরকেও তার আপন মনে করতেন, দূরের মানুষকেও তার আপন করে নিতেন। এই বাঙালি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ছিল তার দীর্ঘমেয়াদী উদার পরিকল্পনা। আর সবশেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যে সমুদ্র বিজয় আমরা পেয়েছি, সেই বিজয়ও নিশ্চিত হয়েছে এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে, বাঙালির সম্পদ সৃজন কিভাবে হবে, জলে স্থলে অন্তরিক্ষে বাঙালির অবস্থান কি হবে, সব কিছুকে মাথায় রেখে সেই সময় ম্যারিটাইম অ্যাক্ট যদি প্রণয়ন না করতেন, তাহলে কোনো অবস্থায় আজকে বঙ্গোপসাগর আমাদের পক্ষে জয় করা সম্ভব হতো না। আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আজকে ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর দরিদ্র সজীববাদের জয়, তথ্য প্রযুক্তির যে মহাসড়ক তা আমাদের জন্য খুলে দিয়েছেন। নতুন প্রজন্মের যারা আছেন, আপনারা তথ্য প্রযুক্তিতে নিজেদেরকে নিযুক্ত করুন। বাঙালির সত্যিকার ইতিহাস, বাঙালির সত্যিকার মুক্তির জন্য কে কাজ করেছেন, কতটুকু কাজ করেছেন, কার কি ভূমিকা, তা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট 1975 সালে কর্নেল ফারুক, রশিদ, খন্দকার মোস্তাক, মেজর জেনারেল জিয়াউর রহমান তারা সকলে মিলে হত্যা করেছেন। তবে এই হত্যাকারীদের পিছনেও একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে বাঙালি মুক্ত হবে ঔপনিবেশিক শক্তির হাত থেকে, বাঙালি মুক্ত হবে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির হাত থেকে। মুক্ত হয়ে বাঙালি নিজের বাজার গড়ে তুলবে, সেই বাজার গড়ে তোলার মধ্য দিয়ে সেই বাজারে তারা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে। তার মধ্য দিয়ে আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন তথা ভাগ্যের পরিবর্তন, আর সেই ভাগ্যের পরিবর্তনের মধ্য দিয়ে একটি অসহায় পশ্চাৎপদ জাতিসত্তা হঠাৎ করে পৃথিবীর 8-10টি রাষ্ট্রকে দেখিয়ে বসবে যে আমরাও পারি, আমরাও পারব। এই যে উত্থান, এই যে সাফল্য, একে মিথ্যা প্রমাণ করার জন্যে বাঙালির অনস্বীকার্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সত্য আমাদের করমুক্ত, আমাদের স্পৃহা হোক আরো শানিত, আমরা হই আরো জাগ্রত। আমরা নিদ্রা যেতে পারি, চোখ খুলেও রাখতে পারি, কিন্তু আমরা এমন স্বপ্ন দেখব যেই স্বপ্ন আমাদেরকে প্রতিনিয়ত তাড়িত করবে, যেই স্বপ্নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলাদেশ আমরা করব প্রতিষ্ঠিত, যেই স্বপ্নের মধ্য দিয়ে আমরা সকলে মিলে এক আলোকিত জীবনের অধিকারী হব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা কেউ স্লোগান দিব না, আমরা সুখের সবার সুখের মধ্যে